বাংলাদেশে জুলাই আন্দোলনে কেন সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ, হাসিনা পতনে এর প্রভাব কি? গাজায় কিছুই ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, মসজিদে মসজিদে সেনা অভিযান, ক্ষুধায় কাটছে গাজাবাসী রোজা। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রথম সৌদি সফর, পুতিনের সঙ্গে বৈঠকের গুঞ্জন, সত্যতা কতটুকু? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিস্তারিত। এবার বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার বিষয়ে মুখ খুললেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আন্দোলনের সময় দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে কিভাবে সতর্ক করা হয়েছিল সেটি বিস্তারিত তুলে ধরলেন তিনি। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে এসব কথা বলেন ভলকার তুর্ক। সেখানে এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। জুলাইয়ের ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন নাজেহাল অবস্থা হাসিনা প্রশাসনের, তখন থেকেই সবার নজর সেনাবাহিনীর দিকে। অপ্রতিরোধ্য হয়ে ওঠা আন্দোলনকারীদের দমাতে পূর্ণ শক্তিতে মাঠে নামবে সেনাবাহিনী, এমন আশঙ্কাও করছিলেন অনেকে। তবে সে সময় ফ্যাসিস্ট হাসিনার পক্ষ না নিয়ে ছাত্র জনতার সামনে ঢাল হয়ে দাঁড়ায় সেনাবাহিনী। স্বৈরাচার সরকারের পতনে সেনাবাহিনীর সেই পদক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সহজ করে দিয়েছিল। এবার সেই জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার বিষয়ে মুখ খুললেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। গণ অভ্যুত্থানের সময় দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে কিভাবে সতর্ক করা হয়েছিল সেটি বিস্তারিত তুলে ধরলেন তিনি। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডের হার্ট টক অনুষ্ঠানে কথা বলেন ভলকার তুর্ক। বিবিসির ওয়েবসাইটে বুধবার ওই অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। হার্ট টক অনুষ্ঠানে তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। সেখানেই এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক। জবাবে উদাহরণ হিসাবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আপনি জানেন, বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকার দমন পীড়ন চালিয়েছিল। ছাত্রদের জন্য বড় আশার জায়গা ছিল আমরা কি বলি এবং কি করতে পারি। আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা দমন পীড়নে জড়িয়ে পড়ে তাহলে তারা আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারবে না, যার ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর তথ্য সংগ্রহে একটি অনুসন্ধানী দল পাঠিয়েছিল জাতিসংঘ। সেই পরিস্থিতিতে জাতিসংঘের এমন পদক্ষেপ কিভাবে ভূমিকা রেখেছিল সে ব্যাপারেও কথা বলেন তুর্ক। অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে পারেন? আপনি বাংলাদেশের পরিস্থিতির ওপর গুরুত্ব দিতে পারেন এবং এখানে যা ঘটছে তা তদন্ত করতে পারেন। আমরা ঠিক সেভাবেই করি এবং এটি আসলেই সাহায্য করেছিল। আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমার একটি অবস্থান নেয় এবং তাদের সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি কৃতজ্ঞ ছিল। হাসিনা সরকারের পতনের পর জুলাই হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধান চালায় জাতিসংঘের তদন্ত দল। গত বুধবার জেনেভায় বাংলাদেশে জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেন ভলকার তুর্ক। সেখানে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছিল বলে জানানো হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। রমজান শুধু একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার মাস নয়। পবিত্র এই মাসকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে গড়ে উঠেছে বৈচিত্র্যময় আয়োজন। কোথাও সেহরির আগে কামান দাগানো, কোথাও ইফতারে ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আর কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। প্রতিটি অঞ্চলে রমজান পালনের ধরন এবং রীতিনীতিতে আছে ভিন্নতা। এই নিয়ে বাংলা ভিশনের ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজান। এবারের পর্বে ইন্দোনেশিয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম।
জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। মহিমান্বিত মাহে রমজান ঘিরে পৃথিবী জুড়ে প্রচলিত আছে নানা অনুষ্ঠান আর রীতিরেওয়াজ। এই দেশটিও তার ব্যতিক্রম না। সিয়াম সাধনা পালনের মধ্য দিয়ে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ইন্দোনেশিয়ার মুসলমানরা। রহমতের মাসের চাঁদ ওঠার সংবাদ প্রচার হতেই সবাই জড়ো হয় মসজিদের পাশে কোনো খোলা জায়গায়। বিশেষ ধরনের ড্রাম বাজিয়ে পরস্পরকে জানান রমজানুল মোবারকের অভিনন্দন। ইন্দোনেশিয়ায় ইফতার আয়োজনে সবচেয়ে জনপ্রিয় খাবার আবহাম নামের পানীয়, সাথে থাকে সুন্নতি খাবার খেজুর। নারকেল চিনি এবং নারকেল দুধ দিয়ে তৈরি ডেজার্ট কোলাক ইন্দোনেশিয়ান ইফতারের একটি অত্যন্ত জনপ্রিয় আইটেম। রোজার ইফতারে তেল ও মশলা জাতীয় খাবার এড়িয়ে চলেন এখানকার বাসিন্দারা। সবচেয়ে বেশি গুরুত্ব পায় ফল এবং ফলের জুস। সারাদিন রোজা রাখার পর খেজুর, ফ্রুট ককটেল এবং ডাবের পানির মতো প্রাকৃতিক খাবার ইন্দোনেশিয়ানদের প্রথম পছন্দ। ভারী খাবারের মধ্যে থাকে সিদ্ধ চাল দিয়ে তৈরি খাবার কিসাক, পাকাত নামের সবজি, সামুদ্রিক মাছ দিয়ে তৈরি খাবার সোতো পাংকং অন্যতম। মেন্দোয়ান নামক একটি খাবার ইন্দোনেশিয়ার ইফতারে বেশ জনপ্রিয়। ইফতারের পর বেশ গুরুত্ব সহকারে এখানে আদায় করা হয় তারাবির নামাজ। ইন্দোনেশিয়ার মসজিদে মসজিদে পুরুষদের মতো নারীরাও অংশগ্রহণ করেন তারাবির জামাতে। রমজান এলে মুসলমানদের মধ্যে বাড়ে পবিত্র কোরআন তেলাওয়াতের কদর। এখানকার কিছু অঞ্চলে প্রাচীন ঐতিহ্য অনুসরণ করে তারাবির পর থেকে সেহরি পর্যন্ত সারা রাতব্যাপী চলে কোরআন তেলাওয়াত উৎসব। এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মাঝখানে অবস্থিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। দেশটিতে আছে ৩০০র মতো জাতিগোত্র আর ৭৫০র মতো ভাষা। ধর্মীয় জীবনযাপনে খুবই আন্তরিক এখানকার মুসলিম জনগণ। আত্মশুদ্ধি লাভের জরিয়া হবে পবিত্র মাহে রমজান। দ্বীপ দেশটির মুসলমানদের এমনটাই আশা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সপ্তাহখানেক ধরে ইসরায়েলি অবরোধের ফলে ভয়াবহ মানবিক সংকটে আছে যুদ্ধবিধ্বস্ত গাজা। অনাহার, দারিদ্র্য এবং মৃত্যুর আশঙ্কা, খাদ্য এবং ওষুধের সরবরাহ বন্ধ থাকায় উত্তর গাজায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ। পশ্চিম তীরেও চলছে দমনপীড়ন। জুমার নামাজের সময় একাধিক মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। গাজার বাসিন্দারা বলছেন, মানবিক সহায়তা আটকে রেখে ফিলিস্তিনিদের আরও দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরও কেন চলছে এই নিষেধাজ্ঞা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইসরায়েলের বাধার কারণে গাজায় ঢুকতে পারছে না জীবন ধারণের প্রয়োজনীয় কোনো সামগ্রী কিংবা কোনো ধরনের মানবিক সহায়তা। সপ্তাহখানেক ধরে চলমান এই নিষেধাজ্ঞায় ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। গত কয়েক মাস ধরে অবরুদ্ধ উপত্যকাটির উত্তরাঞ্চলে শুরু হওয়া ধ্বংসযজ্ঞ, ক্ষুধা ও অনাহারে দুর্ভিক্ষ ধারণ করেছে তীব্র আকার। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মাঝে ট্রাম্প ও পশ্চিমাদের ষড়যন্ত্র আরও বিষিয়ে তুলছে পরিস্থিতি। ত্রাণ সরবরাহ বন্ধ করেই থেমে নেই ইসরায়েল। জুমার নামাজের সময় অধিকৃত পশ্চিম তীরে একের পর এক মসজিদে অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। কবে থামবে এমন দুর্ভোগ? কবে আসবে শান্তিময় একটি রমজান পালনের সুযোগ? দখলদার ইসরায়েলিদের ক্রসিং বন্ধ করার সিদ্ধান্তের কারণে দুর্ভোগ আরও বাড়বে। সত্যি বলতে, যুদ্ধের শুরু থেকেই তারা আমাদের অনাহারে রাখার চেষ্টা করছে। আমাদের আশঙ্কা, মানবিক সহায়তা ও খাদ্য সরবরাহের অভাবে না খেয়ে থাকবে মানুষ। তার উপর সবাই ভয় পাচ্ছে আবার হয়তো শুরু হবে যুদ্ধ, আবার দেখা দেবে মৃত্যুর আশঙ্কা। দখলদার বাহিনী এখন পর্যন্ত ৫০ থেকে ৬০ হাজার ফিলিস্তিনিকে শহীদ করেছে। এটাই কি যথেষ্ট নয়? এবারের রমজান গত বছরের চাইতে কিছুটা স্বস্তিতে কাটবে। যুদ্ধবিরতির কারণে এমন আশায় বুক বেঁধেছিলেন গাজা ও দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণ। ভেবেছিলেন অচিরেই হয়তো পাবেন স্থায়ী শান্তির কোনো সুসংবাদ। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। সরাসরি হামলা বন্ধ থাকলেও মানবিক সহায়তা বন্ধ করে গাজাবাসীর জীবন নরকে পরিণত করেছে ইসরায়েল। খাবারের অভাবে যুদ্ধকালীন সময়ের মতো দুর্ভিক্ষ ফিরলে কি ঘটবে সেটা নিয়ে ভয়ে আছেন স্থানীয়রা। ইসরায়েলিরা যদি গাজায় মানবিক সহায়তা ঢুকতে না দেয়, তাহলে আবার আগের মতো দুর্ভিক্ষ ফিরে আসবে। পরিস্থিতি আগের চাইতে খারাপ হবে। আল্লাহর কাছে দোয়া করি যেন দুর্ভিক্ষ আর না আসে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে কারিম আবু সালে
জেরুজালেম ক্রসিং সহ নির্ধারিত সীমান্ত দিয়ে গাজায় ঢুকতে দেখা গেছে প্রয়োজনীয় সামগ্রী ভর্তি ট্রাক। ত্রাণ ও মানবিক সহায়তার ছিল নিয়মিত সরবরাহ। কিন্তু বেশ কিছুদিন হলো বদলে গেছে ক্রসিংগুলোর পরিবেশ। শুধু খাবার নয়, দরকারি মেডিকেল আইটেমের অভাবে দেয়া যাচ্ছে না অতি জরুরি চিকিৎসা। দেখা দিয়েছে আগের চাইতে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা। পায়ের কাছে নিজেদের প্রিয় সন্তানদের আমরা মরতে দেখেছি, দুর্ভিক্ষের কারণে চোখের সামনে দেখেছি তাদের মৃত্যু, অথচ কিছুই করতে পারিনি। আমরা তখন ঘাস খেতাম, ঘাস রান্না করতাম আর চামচ দিয়ে সেসবই খেতাম। প্রথমবার ঘাস মুখে দিয়ে আমার ছেলে জানতে চেয়েছিল এমন জঘন্য জিনিসটা কি, আর কেনই বা এমন বিচ্ছিরি একটা বস্তু আমি খাওয়ার জন্য এনেছি। আমি তাকে বলেছিলাম দুর্ভিক্ষের মধ্যে খাওয়ার উপযুক্ত অন্য কিছু তো নেই, এছাড়া আর কিছু করার নেই আমাদের। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় 2025 সালের জানুয়ারিতে। এর ফলে বন্ধ হয়ে যায় 15 মাস ধরে চলা লড়াই। কিছুদিন আগে বিরতির প্রথম ধাপ শেষ হলেও পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে হয়নি কোনো রকম মীমাংসা। এমন পরিস্থিতির মধ্যে গত 2রা মার্চ থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। জাতিসংঘ ও আরব রাষ্ট্রগুলো এমন কার্যক্রমের তীব্র সমালোচনা করলেও নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সিরিয়ার লাতাকিয়া প্রদেশে সাবেক প্রেসিডেন্ট আসাদের অনুগতদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 15 সদস্য নিহত হবার জেরে ব্যাপক সেনা অভিযান শুরু হয়েছে। পাল্টা প্রতিরোধে ছড়িয়ে পড়া তুমুল সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 70 জন। কারফিউ জারি হয়েছে লাতাকিয়া আর তারতাস শহরে। সিরিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে বন্দরনগরী জাভলেহ আর আশপাশের গ্রামে ঘরবাড়ি, অলিতে গলিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বৃহস্পতিবার রাতে নিহতের সংখ্যা 48 ছাড়িয়ে গেছে। এলাকাগুলো মূলত দেশ ছেড়ে পালানো সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেনাবাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করলে প্রতিরোধ গড়ে তোলে স্থানীয় আলাউইত সম্প্রদায়। এলাকাটি রাশিয়া নিয়ন্ত্রিত বিমান ঘাঁটির কাছাকাছি। এই সংঘর্ষে অনেককে আটক করা গেছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। হোমস আর আলেপ্পো শহরেও আসাদ সমর্থকরা বিচ্ছিন্নভাবে প্রতিরোধ গড়ে তোলায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় মেয়াদেও নিজের প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকেই বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সৌদি সফরের বিষয়ে নিজেই জানিয়েছেন তিনি। কিন্তু প্রথম সফর হিসেবে কেন আবারও সৌদি আরব বেছে নিলেন? রিয়াদ যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বেশি বিনিয়োগে সম্মত হয়েছে। পাশাপাশি সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার ব্যাপারেও আশাবাদী। গুঞ্জন রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিশেষ বৈঠকের আয়োজন হবে রিয়াদে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সৌদি আরবকে বেছে নিলেন। দ্বিতীয় মেয়াদেও ট্রাম্পের প্রথম সফর হতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের রিয়াদ সফরের তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বললেন আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে রিয়াদ সফর করবেন তিনি। কিন্তু ট্রাম্প সৌদি আরবকে কেন এত গুরুত্ব দিচ্ছেন? বিনিয়োগই প্রধান উদ্দেশ্য, নাকি রিয়াদ সফরে অন্য কোনো উদ্দেশ্য আছে ট্রাম্পের? সৌদি আরব যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ করতে চায়। এর মধ্যে সামরিক সরঞ্জাম কেনার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। সাংবাদিকদের এমন তথ্যও দিলেন ট্রাম্প। আমি সৌদি আরবে যাচ্ছি, সেখানে একটি চুক্তি হবে। এর আগেও ক্ষমতায় এসে আমি সৌদি সফরে গিয়েছি। সেবার দেশটির সাথে একটি বিনিয়োগ চুক্তি হয়েছিল। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা তাতে লাভবান হন। এবার $1 ট্রিলিয়ন বিনিয়োগ করতে চাচ্ছে রিয়াদ। এর মধ্যে সামরিক সরঞ্জাম কিনতেও তারা বিনিয়োগ করবে। সব মিলিয়ে সৌদির সাথে সামনে একটি ভালো সম্পর্ক হতে যাচ্ছে। প্রথমবার ক্ষমতায় এসেও প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন ট্রাম্প। সেই সফরে সৌদি আরবের সঙ্গে $350 বিলিয়ন বিনিয়োগ চুক্তি ঘোষণা করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আগামী সপ্তাহে সৌদি আরবে সফর যাচ্ছেন। সফরে সৌদি আরবের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আলোচনা করবে ইউক্রেন প্রতিনিধিরা। জেলেনস্কি জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে অনেক বেশি আগ্রহী ইউক্রেন। গুঞ্জন উঠেছে ট্রাম্পের সৌদি সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক হবে। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের সাথে বৈঠকের ব্যাপারে জিজ্ঞেস করা হলে ট্রাম্প জানান তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তবে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে পুতিনের সাথে বৈঠকের ব্যাপারে আগ্রহ দেখিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের সৌদি সফরেই ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে।
শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ ইস্তিকলাল মসজিদ। শুধুমাত্র ধর্মীয় উপাসনার স্থানই নয়, এটি দেশটির স্বাধীনতা, ঐক্য, ধর্মীয় সহনশীলতার এক অনন্য প্রতীক। রমজানের বিশেষ আয়োজন। দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে ইন্দোনেশিয়ার ইস্তিকলাল মসজিদ। ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার জাকার্তার কেন্দ্রস্থলে ধর্মীয় ও স্থাপত্যের তাৎপর্যপূর্ণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ হিসেবে এটি এ অঞ্চলের জাতির ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক এবং স্বাধীনতা ও ধর্মীয় সহনশীলতার চেতনাকে মূর্ত করে। সেন্ট্রাল জাকার্তায় সুন্দরভাবে অবস্থিত ইস্তিকলাল মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে এবং 1978 সালে শেষ হয়। এর নাম ইস্তিকলাল, যার অর্থ দাঁড়ায় স্বাধীনতা। ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার জন্য ইন্দোনেশিয়ার সংগ্রামকে প্রতিফলিত করে এই মসজিদটি, তাই এর নাম রাখা হয়েছে ইস্তিকলাল। ফ্রেডেরিক সিলাবান নামের একজন খ্রিস্টান স্থাপত্যশিল্পীর নকশায় তৈরি হয় মসজিদটি। এর স্থাপত্যটি আধুনিক এবং ঐতিহ্যগত উপাদানের সমন্বয়ে ইন্দোনেশিয়ার ধর্মনিরপেক্ষ নীতি এবং বৈচিত্র্যময় সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক। মসজিদে ঢুকলেই এর মনোরম কাঠামো দর্শনার্থীদের মুগ্ধ করে, যার উপরে একটি বিশাল গম্বুজ রয়েছে এবং একটি সুউচ্চ মিনার রয়েছে, যা ইসলামিক স্থাপত্যের দক্ষতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। বাইরের দিকটা সুসজ্জিত করা হয়েছে মসৃণ মার্বেল দিয়ে। ভিতরে প্রবেশ করলে যে কেউ মসজিদের বিশালতা দেখে মুগ্ধ হয়। রমজান মাসে নামাজের সময় মসজিদে উপস্থিত হয় প্রায় 1,20,000 মুসল্লি। প্রধান নামাজ ঘরের দেয়াল এবং ছাদকে সাজানো হয়েছে মনোমুগ্ধকর কারুকার্যে। এসব কারুকার্য যেমন মসজিদের সৌন্দর্য বাড়ায়, তেমনি নামাজ পড়তে আসা মুসল্লিদের মনে দেয় এক অপরূপ প্রশান্তি। ইস্তিকলালের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর বিশাল ও নজরকাড়া কারুকার্য করা মিহরাব, মার্বেল থেকে খোদাই করা এবং কুরআনের ক্যালিগ্রাফিক শিলালিপি দিয়ে সজ্জিত। ধর্মীয় তাৎপর্যের বাইরে ইস্তিকলাল মসজিদ ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার প্রতি ইন্দোনেশিয়ার অঙ্গীকারের প্রতীক হিসেবে কাজ করে। জাকার্তা ক্যাথেড্রালের পাশেই অবস্থিত মসজিদটি, যা ইন্দোনেশিয়ায় ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সহাবস্থানের প্রতীক। ইস্তিকলাল মসজিদে যাওয়াটা এ অঞ্চলের মানুষের কাছে ইবাদতের চেয়েও বেশি কিছু। এটি ইন্দোনেশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি এবং স্বাধীনতা ও ধর্মীয় সম্প্রীতির প্রতীক। এখানে কেউ নামাজের মাধ্যমে সান্ত্বনা খোঁজেন, কেউ আবার এর স্থাপত্য জাঁকজমক দেখে বিস্মিত হন। ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক সমৃদ্ধি এবং ধর্মীয় বৈচিত্র্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা বিশ্বজুড়ে দর্শকদের আমন্ত্রণ জানায় এর মহিমা ও তাৎপর্যকে অনুভব করতে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। যুক্তরাজ্য সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সরকারি এই সফরে একটি বৈঠকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং এস জয়শঙ্কর বর্তমান ভূ রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে তারা বাংলাদেশ বিষয়েও আলোচনা করেন। গত বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্য সফর করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সরকারি সফরে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও এস জয়শঙ্করের একটি বৈঠক হয়েছে। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেখানে তারা বাংলাদেশ বিষয়েও আলোচনা করেন। গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বর্তমান ভূরাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকের বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এস জয়শঙ্কর জানান, তারা দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, বিশেষ করে কৌশলগত সমন্বয়, রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্যিক চুক্তি, শিক্ষা, প্রযুক্তি, গতিশীলতা ও দুই দেশের জনগণের বিনিময়ের উপর আলোকপাত করেছেন। তার মতে এতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটন রাশিয়া ইউক্রেন নীতিতে পরিবর্তন এনেছে। এরপর থেকে ইউক্রেন যুদ্ধ এর সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই পোস্টে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা ইউক্রেন পরিস্থিতি, পশ্চিম এশিয়া, বাংলাদেশ, কমনওয়েলথ সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত ও যুক্তরাজ্য তাদের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির দিকে অবদান রাখছে। তবে জয়শঙ্কর বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি বাংলাদেশ সম্পর্কে তারা ঠিক কী ধরনের আলোচনা করেছেন। এদিকে বাংলাদেশের পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা গত বছরের আগস্টের শুরুতে ছাত্র জনতার ব্যাপক প্রতিবাদের মুখে ভারতে পালিয়ে যান। তারপর থেকেই তিনি ভারতে নির্বাসিত আছেন। ওই সময়ের পর থেকে হাসিনাকে কেন্দ্র করে কিছু জল্পনা কল্পনা শুরু হয়েছে। শোনা গিয়েছিল হাসিনা ভারত থেকে যুক্তরাজ্যে আশ্রয় খুঁজছেন, তবে যুক্তরাজ্য তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। সে সময় বর্তমান পরিস্থিতিতে কাউকে আশ্রয় দেওয়ার জন্য কোনো আইনগত ব্যবস্থা নেই বলে জানিয়ে দেয় যুক্তরাজ্য। হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ছেড়ে পলানোর পর তার পরিবারের সদস্যসহ অনেকের বিরুদ্ধেই নানা অভিযোগ বের হয়ে আসছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তদন্ত চলমান রয়েছে। দুর্নীতিতে ব্যাপক সম্পৃক্ততা দেখা গিয়েছে স্বৈরাচারী হাসিনার ভাগ্নি ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও। বাংলাদেশে দুর্নীতির তদন্তে নাম আসার পর গত জানুয়ারিতে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তিনি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির একজন মন্ত্রী ছিলেন। পদত্যাগের আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার দায়িত্ব ছিল যুক্তরাজ্যের আর্থিক খাতের ভেতরের দুর্নীতি নিয়ন্ত্রণ করা। লন্ডনে হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে উপহার গ্রহণ করার পাশাপাশি টিউলিপ 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিট সাবেক একজন বাংলাদেশি এমপির কাছ থেকে নেন। তাছাড়া তার বিরুদ্ধে আরও কিছু আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। ফলে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে চাকরি থেকে সরানোর দাবি তোলে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।